বাগবান বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজীব লোচন সোরেন। এই মুহূর্তে আমার সঙ্গে তিনি রয়েছেন এবং তার কাছ থেকে আমরা একাধিক প্রশ্ন এই বাগবান বিধানসভায় তিনি জয় নিয়ে কতটা আশাবাদী, এবং যেহেতু এই অঞ্চলটি হচ্ছে একটি আদিবাসী অধ্যুষিত অঞ্চল, সেইখানে তিনি কীভাবে প্রচার করছেন এই সমস্ত বিষয় নিয়ে তার কাছ থেকে আমরা সরাসরি জানবো। রাজীববাবু, আপনি তো প্রচার করছেন, নমস্কার। তো প্রচারে কীরকম সাড়া পাচ্ছেন? ভীষণ খুব ভালো সাড়া। সমস্ত কর্মী নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অত্যন্ত আনন্দের সহিত উৎসাহের সহিত যোগদান করছেন এবং সাড়া দিচ্ছেন। কোন কোন বিষয়গুলি আপনি সাধারণ মানুষের তুলে ধরছেন ভোট দেওয়ার জন্য? আপনার কোনো বিষয়? মূলত ওটা এলাকা ভিত্তিক। আদিবাসী এলাকাতে আমাদের যেগুলো দরকার, যেগুলো আমাদের সরকার কাজ করেছে আদিবাসী উন্নয়নের জন্য, সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং সমগ্র অন্যান্য এলাকাগুলোতে যেখানে আমাদের সরকারের যে বিষয়গুলো তুলে ধরেছে সেই সমস্ত বিষয়গুলো ওখানে তুলে ধরা হচ্ছে। আমাদের শিশু সাথী থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, সমস্ত কিছু, এই লক্ষ্মী ভাণ্ডার, সব কিছু তুলে ধরা হচ্ছে। তার সাথে সাথে এই বিগত 10 বছরে আমার যা যা কাজ করেছি সেইগুলোকেও সবার সামনে তুলে ধরা হচ্ছে। আপনি তো সারাদিন এখন প্রচার করার মাত্র ভোটের কয়েকটা দিন রয়েছে, বাকি রয়েছে, তো সকালে বাড়িতে কখন বার হচ্ছেন এখন? সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে, এমনিতেও তাড়াতাড়ি উঠি। কোনো দিন 7টার সময় বেরোচ্ছি, কোনো দিন 6টার সময় বেরোচ্ছি, প্রোগ্রাম শিডিউল যেভাবে থাকে এবং ডিস্টেন্স যেভাবে থাকে সেই অনুযায়ী। এবং সকালে অনেকে আমাদের কর্মীরা আসে বাড়িতে দেখা করার জন্য, তার জন্য 2-1 দিন দেরিও হয়ে যায়। ধরুন 7টা পর 7:30 পর্যন্ত তখন বাড়িতে থাকতে হয়, তারপরে আমি বেরিয়ে যাই। এই প্রচার সময় তো আপনাকে অনেক গ্রাম হোক বা পথ আপনার হাঁটতে হয়, তো সকালে কী এমন খাবার খেয়ে বার হন যাতে একটু এনার্জি পান প্রচারে প্রচার করতে গিয়ে? খাওয়ার মেনু অতি সাধারণ। আমি প্রত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা, একজন শহীদ পরিবার থেকে উঠে আসা। ট্রেডিশনালি ছোটোবেলা থেকে যেটা সহজেই যুক্ত সেই খাবারটাই খেয়ে বেরোই, যেটা হচ্ছে ফ্যান ভাত, আলু সিদ্ধ, শাক ভাজা থাকলে শাক ভাজা। রাত্রে মানে প্রচার করতে বা প্রচার শেষে বাড়ি মোটামুটি ফিরতে কত সময় লাগে? মানে রাত্রি হয়ে যায়? হ্যাঁ, ফেরার সময় রাত্রি হয়ে যায়। ধরুন কোনো দিন রাত 10টা, 11টা, কোনো দিন 1টা পর্যন্ত হয়। বিভিন্ন কর্মী বৈঠক, যেখানে বিভিন্ন গ্রামে, যেহেতু আমাদের এই বিধানসভাটা পশ্চিমবঙ্গের বৃহত্তম বিধানসভা, যেখানে আমাদের আয়তনের ভিত্তিতে অনেকটা বড় 25টা অঞ্চল এবং 25টা অঞ্চল আছে, 3টি ব্লক, অনেকটাই। আপনি তো প্রায় এখানে 10 বছরের মানে দুবারে বিধায়ক হয়েছেন, এটা আপনার যদি হয় তাহলে হ্যাট্রিক হয়ে যাবে। এই 10 বছরে আপনি এই যে এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ করেছেন বলে মনে করছেন? দেখুন, প্রথমে যেটা দরকার আছে সেটা হচ্ছে যে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, তো কৃষি, শিক্ষা যেগুলো আছে সেই বিষয়গুলো সবগুলোকেই টাচ করে গেছে। আমাদের উল্লেখযোগ্য কাজ যেটা করতে পেরেছিলাম সেটা হচ্ছে যে আমাদের জলাধারগুলোকে সংস্কার করিয়েছিলাম। আমাদের এখানে বিভিন্ন যে স্পোর্টস পারসন, তাদের জন্য বিভিন্ন খেলার মাঠ ডেভেলপ করেছি। স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেটাকেও ডেভেলপ করার আমি অনেকগুলো চেষ্টা করেছি, কাজ করেছি। তাছাড়াও আমাদের যেগুলো আছে শিক্ষার ক্ষেত্রে, সাঁওতালি মিডিয়ামের স্কুল তৈরি করা থেকে শুরু করে, সাঁওতালি মিডিয়ামে পড়ানো শুরু করা থেকে শুরু করে
কুড়মালি ভাষায় পড়ানো শুরু করা থেকে আরও অনেকগুলো কাজ আছে, বৃহত্তর কাজ আছে। যেমন সেচের ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করা হয়েছে। আমাদের যে শিক্ষাক্ষেত্রে নতুন নতুন বিদ্যালয় যেমন আমরা সান্তালি মিডিয়ামে পড়ানোর ক্ষেত্রে করেছি, তেমনি যে সমস্ত বিদ্যালয়গুলোতে সিঙ্গেল টিচার ছিল প্রাইমারি স্কুলগুলোতে, সেগুলোতে আমরা ম্যাক্সিমামে ডবল করেছি। কিছু সংখ্যায় হয়তো কম আছে, কিন্তু ম্যাক্সিমামে আমরা ডবল করেছি। যদি আপনি আবার যদি বিধায়ক নির্বাচিত হন, তাহলে এমন কি কাজ রয়েছে যেগুলো আপনি চাইবেন করার জন্য করবেন? যেটা প্রথমত হচ্ছে যে কতকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা আছে এবং কয়েকটা ব্রিজ আছে, গুরুত্বপূর্ণ ব্রিজ। তার সাথে সাথে স্বাস্থ্যক্ষেত্রে আমাদের সাব ডিভিশনাল হসপিটাল আমাদের এলাকায় করার কথা, সেটাকে ডাঙ্গরডিতে করার কথা, সেটাকে আমরা কমপ্লিট করব মানবাজার 2 নম্বরে। তাছাড়াও আমাদের যেগুলো আছে, যে কয়েকটা কাজ বাকি আছে, যেমন বান্দান চিলা কলেজের যে নামাঙ্করণ, সেটা সারদা প্রসাদ স্কুল নামে নামাঙ্কিত করার কথা। যেহেতু গভর্নমেন্ট কলেজটাকে আমরা চুনরাম গোবিন্দ মেমোরিয়াল কলেজ বলে শুশুনিয়ার কলেজটাকে, সেটা আমরা নামকরণ করেছি। তাই এখানে সারদা প্রসাদ স্কুল নামকরণ করার জন্য প্রেয়ার পাঠানো হয়েছে, এখনও আসেনি। তাছাড়া আমাদের যেগুলো আছে, যে সমস্ত স্কুলগুলোতে আমাদের বিদ্যালয়ের পরিকাঠামোগত যে বিষয়টা আছে, অনেক ইয়েতে সিঙ্গেল বিল্ডিংয়ে হয়তো 2-3টা ক্লাস হয়, এগুলো স্কুল বিল্ডিং থেকে শুরু করে সার্বিকভাবে টিচার তো নিয়োগ হচ্ছে। আমাদের সেকেন্ডারি বা আপার প্রাইমারি বিদ্যালয়ের ক্ষেত্রে উচ্চশ্রেণীতে কিছু শিক্ষক আছে, সেটাও পূর্ণ হবে। সেটার জন্য আমিও ব্যক্তিগতভাবে একজন বিধায়ক হিসাবে প্রেয়ার করেছি এবং সেটা কমপ্লিট হবে। তাছাড়াও আমাদের যে সেচের যে ব্যবস্থা, সেটা আমরা ওয়াটারশেড থেকে আমরা করেছিলাম। আমাদের বড় ক্যানেলগুলো প্রায় 15 কিলোমিটার ক্যানেল, যেটা আমাদের কংসাবতী নদীর উপরে যেটা আছে, আমাদের এই টটকো নদীর উপরে, সেই ক্যানেলটা সংস্কার হয়েছে এবং ক্যারোরিমেরও সংস্কার হয়েছে ক্যানেলগুলো। ফলে সেচের একটা আধুনিক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা যেভাবে উন্নতি হয়েছে, কৃষিক্ষেত্রেও উন্নতি হয়েছে, কিন্তু সেই কৃষিজ ফসলকে সংরক্ষিত করার জন্য এখানে কোল্ড স্টোরেজ নেই। সেই কোল্ড স্টোরেজ এখানে তৈরি করার একটা আমি প্রপোজাল দিয়েছি এবং সেটা আগামী দিনে করব। তাছাড়া আমাদের এখানে যে কর্মসংস্থানের একটা বিশেষ অসুবিধা আছে, সেই কর্মসংস্থানটা করার জন্য ক্ষুদ্র বা মাঝারি শিল্প যাতে আমাদের এলাকায় হয়, সেরকমভাবে আমি জমি চিহ্নিতকরণ করার অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, কিন্তু সেটা এই পর্যায়ে সেটাকে আমি বাস্তবে রূপদান দেব। 2011 সালে যখন পালা পরিবর্তন হয়, তখন দেখা যাচ্ছে এই বিধানসভাতে বামেরা কিন্তু জয়ী হয়েছে। এখন বামেদের এই বিধানসভায় তারা কী অবস্থা রয়েছে, তারা কী মনে হয়? বামেরা এবারে দ্বিতীয় স্থান অধিকার করার সম্ভাবনা আছে আমাদের এই বিধানসভায়। আর আপনাদের বিজেপি প্রার্থী যিনি রয়েছে? বিজেপি প্রার্থী আছেন, ঠিকই আছেন, কিন্তু বামেদের এক সময়কার এই গড়, যারা বিজেপি হয়েছে তারা তো বামেরই লোক। বাম থেকে তো বিজেপি হয়েছে, বাম থেকে রাম হয়েছে। তো এখন বামের প্রার্থী খুব ভালো এবং পরিচিত মানুষ সবার, মানে বামফ্রন্টের এককালীন দাপুটের নেতা হিসেবে যিনি পরিচিত, সেই রতু সিং আজকে প্রার্থী হয়েছেন। এই কারণে আশা করছি যে মানে বামফ্রন্ট দ্বিতীয় স্থানে থাকবে। দেখা যাচ্ছে যে এই বছর যেটা বিধানসভা 26 নির্বাচন, সেখানে তো বাম এবং কংগ্রেসের জোট, সেই জোট কিন্তু হয়নি। না, এই প্রভাব কি কোনো আপনার ভোটব্যাংকে কোথাও কি বলতে মনে হচ্ছে? না, এই জোট হলেও কোনো অসুবিধা ছিল না, জোট না হলেও কোনো অসুবিধা ছিল না, বিশেষ করে আমার বিধানসভাতে, মানে বান্দান বিধানসভার ক্ষেত্রে এই জোটগুলো কোনো প্রভাব ফেলতে পারে না। কারণ এখানে আমাদের টোটালটাই দেখুন, আমি বিধায়ক হিসাবে 24/7
আমি কিন্তু মানুষের সাথে আমি ছিলাম, আছি এবং আগামী দিনে থাকার জন্য আশীর্বাদ মানুষ সবাই করবে। এই যে কাজটা এটা এবং যেভাবে সাবলীলভাবে আমার বাড়িতে পৌঁছে যাওয়া, সবাইকে 1 মিনিট 2 মিনিট করে সময় দেওয়া, সবার মনের কথা শোনা এবং সেটাকে সেই সমস্যাগুলোকে সমাধান করা, আমি জানি না যে এরকম কোনো নেতৃত্ব আমাদের বিরোধী দলের কোনো পাবলিকের সাথে করেছে কি না। আমি নিজে ভুক্তভোগী, যখন বামফ্রন্টের বিধায়ক ছিল, আমি পড়াশোনা করতাম, তখন অনেক কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। অনেক দিক থেকে শিক্ষা নিয়ে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শটাকে মেনে সাধারণ মানুষের সাথে, জনসাধারণের সাথে আমি ওতপ্রোতভাবে আমি আছি, ছিলাম এবং আছি। রাজীব লোচন সোরেন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজীব লোচন সোরেন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা। বন্দে বৈশাখ আসছে দে, বন্দে বৈশাখ আসছে দে। বোনেরা ভোট দিবেন কোনখানে? রাজনীতিতে আসা কখন মানে কত বছর আগে? দেখুন, আমার রাজনীতির ইতিহাসটা অদ্ভুত রকমের। আমি যখন কলেজে পাস করি, জেকে কলেজ থেকে, তখন হচ্ছে 94 সাল। আমাদের তারপরে 95 সালে আমি কলকাতায় চলে যাই। মামা কলকাতা পুলিশ ছিলেন, উনি বললেন যে ভাঙনা চলে আসো, যে এখানে চাকরির জন্য একটু চেষ্টা করবে, এখানে থাকো। তো আমি পুলিশ ব্যারাকেও থাকতাম এবং সেখানে সেই পুলিশ ব্যারাকে থেকে 2 মাস ছিলাম। তারপরে পরবর্তীতে মামার নেওয়া একটা ভাড়া বাড়িতে ওখানে থাকি। তারপরে সেখান থেকে টিউশন পড়ানো, এই করে আমি 95 সাল চলে যায়। সেই বছরেই ডিসেম্বর জানুয়ারি দিকে আমার মুকুল রায়ের সাথে আলাপ হয় 95 সালেই। আলাপটা কীভাবে হয়? আলামটা হয়েছিল ওখানে কাঁসাপাড়ার মুখে, তখন 2জন খুব দাপুটে নেতা ছিলেন কংগ্রেসের, মুকুল রায় আর একজন আর একটা হচ্ছে হাবু আর মুকুল। ওদের ডাকনাম ছিল হাবু আর মুকুল, মানে একটা বুলেটে ঘুরতেন। হাবু হচ্ছে মৃণাল সিংহ রায় আর মুকুল রায় হচ্ছে মুকুল রায়। তো ওনারা দুজনেই একসাথে ওনারা কংগ্রেস করতেন এবং তখন আমাদের নেত্রী যুবসভা নেত্রী। তো সেখানে মুকুলদার সাথে আমার আলাপ। সেখানে একদিন বাড়িতে যায়, আমাকে নিয়ে যান। আমাদের ওখানেরই একজন বন্ধু ছিল, আমাকে বলছে চল মুকুলদার সাথে একটু দেখা করে আসি। আমি বলছি মুকুলদার সাথে, অত বড় লোকের সাথে দেখা? বলছি চলো। তো গিয়ে যখন আমার সাথে মুকুলদার কথা বললেন, আমার গল্পটা শুনলেন, তখন আমার পুরো জীবনীটা যখন শুনলেন, আমার বাবাকে মার্ডার করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এত কষ্ট করে মানুষ হয়েছে, মুকুলদা আমার প্রতি একটা আলাদা নজর একটা পড়ল। তখন মুকুলদা একটা কথাই বলেছিলেন যে বাবু ঠিক আছে, এখন দলের খুব অনেক কিছু চলছে। তা আমাদের দিদি খুব সম্ভবত আমাকে 97 দিকে বলেছেন, 96-এর নভেম্বর ডিসেম্বর দিকে বলেছিলেন যে দিদি নতুন দল করবেন, সেই সময় আমরা ভালো করে দলটা করব। তো যাই হোক, নতুন দল 96 হলো, 97 হলো। আমি সেই মাঝখানে 97 সালে নভেম্বর মাসে আমি শিক্ষকতা পাই। প্রথম আমাদের নতুন দল তৈরি হয়, তখন মুকুলদা, আমরা শিয়ালদা থেকে বুঝাই তোমাদের সবাই চলে আসবে, দিদি দল করছে, দারুণ ব্যাপার। তৃণমূল কংগ্রেস শিয়ালদা থেকে আমরা পর্যন্ত, ধর্মতলা পর্যন্ত আমরা করেছি, মানে মিছিল নিয়ে গেছি। তখন দিদি ওখানে বক্তব্য দিলেন, শুনলাম, নতুন দল উদ্বোধন হলো। তারপরে আমরা বাড়ি ফিরলাম। না, দিদির সাথে সরাসরি যোগাযোগ হয়েছিল তার অনেক পরে। আমার দিদির সাথে সরাসরি যোগাযোগ হয়নি, কিন্তু আমার মুকুলদার সাথে সরাসরি যোগাযোগ ছিল। পুরুলিয়াতে কীভাবে? পুরুলিয়াতে আমি 2006-এ আমি এসএসসি দিয়ে আসলাম। ওখানে এসএসসি দিয়ে আসার পরে এখানে আমাদের শিক্ষক সংগঠন আমরা তৈরি করি, শিক্ষা সেল। তখন আমাদের সেই শিক্ষা সেলের তখন ভাস্কর, ব্যানারটা কিছু এসেছিল, রাজনীতির ব্যানারটা কিছু শিক্ষা সেল তৈরি করেন আপনার, সেই রাজনীতির ব্যানারটা কিছু
ওই তো টিচারদের মিলে শিক্ষা সেল আমরা তৈরি করেছিলাম। এমনি ওইটা শিক্ষক সংগঠন একটা তৈরি করলাম 2006 সালের নভেম্বর ডিসেম্বর দিকে, কিন্তু সেটাকে প্রথম মিটিং আমরা 2007 সালের ফেব্রুয়ারির কত তারিখ ছিল যে আমাদের প্রথম মিটিং হয়। তাহলে ওখান থেকে পথ চলা শুরু পুরুলিয়ার রাজনীতিতে। এবার পথ চলতে তখন এখানে পুরুলিয়া জেলার সাধারণ সম্পাদক শিক্ষক সংগঠনের এসে দুটো ব্লকের দায়িত্ব, ব্লক সভাপতি, তখন কেউ তো দায়িত্ব নিত না, সিপিএমের ভয়ে কেউ দায়িত্ব নিত না, আমাদের বান্ধানেও কেউ নিত না, মানবাজারেও কেউ নিত না। ওনারা বলতেন যে করো না, আমরা পিছনে আছি, আমরা আছি তোমার সাথে, চলো তুমি করো, কিন্তু কেউ নেই। একটা ফর্মে সইও করতো না, মানে মেম্বারশিপও কেউ নিতেন না। সেইরকম পরিস্থিতিতে আমি সংগঠনটা করেছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় মাতারা, জিন্দাবাদ, জিন্দাবাদ, প্রচণ্ড রাজনীতি করতে ভয় লাগতো না? হ্যাঁ লাগতো, কত হুমকি দিয়েছে। আমার সাথে কোনো টিচার, তখন উনি যেতেন না, আমার সাথে কোনো টিচার স্কুলে যেতেন না, আমাকে আধ ঘন্টা আগে পাঠিয়ে দিতেন, কিংবা স্কুল থেকে বেরোনোর সময় আমাকে বলতো যে হয় বেরিয়ে যাও ওখানে, আর না হয় আধ ঘন্টা পরে যাবো। তো সে সময় হুমকি পেয়েছিলেন আপনি? প্রচুর হুমকি পেয়েছি। তখন সে হারমাদরা ওপেন তো আমাদের বান্দানের বুকে অস্ত্র নিয়ে মিছিল করতো। সেই দিনগুলো তো আর আমাদের এখনও মনে আছে, যে দিনের বেলা হারমাদদের উপদ্রব আর রাত্রিবেলা মাওবাদীদের উপদ্রব ছিল। এখন সরকারের যা নীতি, সরকারের যা সমাজের উপরে ভালো খারাপ কী কাজ করছে, সেটা ভেবেচিন্তে রাজনীতিটা করা উচিত, আমার যেটা মনে হয়। এবং আমরা আদিবাসী সম্প্রদায়ের সমস্ত মানুষকে কিন্তু বাংলায় আমরা সেফ, এবং বাংলায় আমাদের সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, ধর্মীয় রক্ষার ক্ষেত্রে, আমাদের অধিকার রক্ষার ক্ষেত্রে, সাংবিধানিক অধিকার রক্ষার ক্ষেত্রে বাংলায় আমাদের সেই ক্ষমতাটা দিয়েছে, যেটা উড়িষ্যাতে রিসেন্ট যেটা হচ্ছে নেই, বিহারে নেই, বাকি যে সমস্ত আসামে নেই। আসামে তো দেখছেন উলঙ্গ করে আদিবাসীদের ঘোরাচ্ছে। কত আদিবাসী প্রীতি এই বিজেপির। আর এই আমাদের পেটুয়াধারী কিছু বিজেপি আছে যারা ভোটেও লড়ছে, আর আদিবাসীদের শেষ করার জন্য ইউসিসি চালু করবে। যখন সেই ইউসিসি চালু করলে ওরা কি বলবে ভগবান জানে, যেখানে সংরক্ষণটাই তুলে দেবে, তারা আবার বিজেপি করছে। ধিক্কার জানায় তার জন্য। তারা সমাজকেও বুঝে না, সমাজের ভালোটাকেও বুঝে না। এই বিজেপির যে কুচক্র পুরো দেশটাকে, পুরো সমাজটাকে শেষ করার একটা চক্রান্ত করছে। তো শেষ প্রশ্ন, আপনার এই বিধানসভাতে আপনি প্রার্থী হয়েছেন, আপনার জয় নিয়ে কত আসবে? কারণ দুবার আপনি বিধায়ক ছিলেন, তৃতীয়বারে এটা জয় হন, তাহলে আপনার হ্যাট্রিক হয়ে যাবে। তো জয় নিয়ে কত আশাবাদী আপনি? দেখুন, আমি সারা বছরে পড়াশোনা করেছি, আত্মবিশ্বাস আমার তুঙ্গে। যেহেতু সারা বছর আমি মানুষের সাথে ছিলাম এবং আছি, এবং এটা আমার বিধানসভার সবাই জানেন, এর আগেও বিধায়ক যারা ছিল তাদের এক বিন্দু এক পয়সাও ওরা কোনো সহযোগিতা পায়নি। আমি যখন থেকে বিধায়ক হয়েছি প্রত্যেকটা কাজে আমি আছি। কেউ মারা গেলে সরকারি সহযোগিতা বাদ দিয়েও আমাকে সহযোগিতা করতে হয়, মেয়ের বিয়ে দিলেও আমাকে সহযোগিতা করতে হয়, পড়াশোনার ক্ষেত্রেও সহযোগিতা করতে হয়, দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স থেকে ওষুধ থেকে সব এভরিথিং সহযোগিতা করতে হয়। আমি আছি, মানুষের সাথে আছি, কোনো অসুবিধা নেই। পুজো পার্বণেও সবটাই সহযোগিতা করতে আমি তো আছি মানুষের সাথে। তাহলে জয় নিয়ে তো আপনি? জয় নিয়ে আমার কোনো দ্বিধা নেই। আমি 100% আমি বিজয়ী হব। জিন্দাবাদ, 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 জয় বাংলা, জয় বাংলা,
তো এতক্ষণ আমরা কথা বলছিলাম বান্দোয়ান বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব লোচনের সাথে। তিনি তার জয় নিয়ে একেবারে 100% তিনি আশাবাদী। তবে আগামী বিধানসভার নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের দিনে জানা যাবে যে এই বিধানসভা নির্বাচনে এই আসনে কে জয়লাভ করে। পুরুলিয়া থেকে শওকত আলী, কলকাতা টিভি।